नमस्कार। आजकेर आलोचना राहु केतु के केंद्र करे। राहु नवमे एवं केतु तृतीय भावे अवस्थित थाकले जातक जातिका की धरनेर फल पाबे, कोन कोन क्षेत्रे सफलता, कोन कोन क्षेत्रे बाधा, कोन कोन क्षेत्रे समस्त बाधा अतिक्रम करे सफलता अर्जन करा जाबे, कोन कोन क्षेत्रे आबार शत परिश्रमेर मध्य दिएও सफलतार क्षेत्रे बाधा, जातक जातिकार मन, जातक जातिकार चिंता भावना कोन दिके परिचालित हबे राहु केतुर এই অবস্থানের পরিপ্রেক্ষিতে, এই সকল বিষয় নিয়েই আজকের আলোচনা। তো রাহু নবম ভাব থেকে আমরা কি ধরনের ইন্ডিকেশন পাই, অর্থাৎ নবম ভাব থেকে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারি। নবম ভাব থেকে আমরা পিতা সম্পর্কে জানতে পারি, নবম ভাব থেকে আমরা গুরুজনদের সম্পর্কে জানতে পারি, ভাগ্য সম্পর্কে জানতে পারবো, সাধনা, তপস্যা, তীর্থ ভ্রমণ, বিদেশ ভ্রমণ, নাম যশ, অর্থাৎ এই নবম ভাব থেকে আমরা কিন্তু একাধিক বিষয় সম্পর্কে জানতে পারি। রাহু নবম ভাবে, রাহুর মতো গ্রহ যদি নবম ভাবে অবস্থিত হয় তাহলে কি ধরনের ফল পাব। তো রাহু প্রথমে জানতে হবে, রাহু কিন্তু এই জীবনের ডিজায়ার অর্থাৎ আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণের গ্রহ। রাহুর মতো গ্রহ এই নবম ভাবে অবস্থিত থাকলে নবম ভাব সম্পর্কিত বিষয়ে প্রাপ্তি হলেও একটা জিনিস মনে রাখতে হবে, রাহু কিন্তু কখনোই যেভাবেই অবস্থিত থাকুক সেই ভাব সম্পর্কিত বিষয় কখনোই কিন্তু স্যাটিসফাই হয় না জাতক জাতিকা। অর্থাৎ সব সময় কিন্তু একটা অবসেশন তার মধ্যে থাকবে। যেমন ডিজায়ার আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণের গ্রহ, তেমনই কিন্তু একটা অবসেশন গ্রহ। অর্থাৎ যা কিছুই পাওয়া যাক না কেন সেই ভাব সম্পর্কিত তাতে কিন্তু একটা অবসেশন থাকবেই। অর্থাৎ মনে হবে যে আমি যেটা পেলাম তার থেকেও বেশি কিন্তু পাওয়া আমার উচিত ছিল, আমি অনেক কম পেলাম। এই রকম চিন্তা ভাবনা কিন্তু এই ভাব সম্পর্কিত বিষয়ে রাহু কিন্তু জাতক জাতিকার মনে রাখবেই, সেটা ভালো অবস্থাতেই থাকুক, রাহু খারাপ অবস্থাতেই থাকুক। তো রাহু যদি নবম ভাবে শুভ অবস্থায় থাকে কিংবা তুঙ্গ অবস্থায় থাকে, তার সাথে সাথে নবম ভাবপতিও যদি শুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের কিন্তু বিদেশে যাওয়ার একটা সুযোগ আসবে। তার সাথে সাথে রাহুর দশা কিংবা অন্তর্দশা চলাকালীন, রাহু শুভ অবস্থায় অবস্থিত আছে, ভাবপতিও শুভ অবস্থায় অবস্থিত আছে, এই অবস্থায় রাহু দশা অন্তর্দশা চলাকালীন এবং তার সাথে সাথে নবম ভাবপতিও যদি কোনোভাবে দ্বাদশভাবে অবস্থিত হয় কিংবা দ্বাদশ ভাবপতির সাথে কোনো রকম কানেকশান করে, সেক্ষেত্রে কিন্তু এই সময় বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিদেশ ভ্রমণে একটা সম্ভাবনা থাকবে। যারা চাকরির জন্য বিদেশে যাওয়ার কোনো রকম পরিকল্পনা করছেন সেটাও বাস্তবায়িত হতে পারে। যারা বিদেশে যথারীতি রয়েছেন, চাকরি করছেন, এই সময়ে তাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে, মান সম্মান বৃদ্ধি পাবে, অর্থনৈতিক উন্নতি হবে, অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। সুতরাং দ্বাদশভাবে সাথে কোনো রকম কানেকশান যদি নবম ভাবপতি সম্পর্কে থাকে, তার সাথে সাথে রাহু দশা অন্তর্দশার যদি একটা সময় চলে, এই সমস্ত বিষয়ে কিন্তু একটা লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। রাহু শুভ অবস্থায়, ভাবপতিও শুভ অবস্থায় থাকলে পিতা কিংবা গুরুজনদের, অন্যান্য গুরুজনদের যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেবে, তাদের মতামতকে গুরুত্ব দেবে, তাদের মেনে চলবে, পরিবারের অন্যান্য সকল সদস্যদের গুরুত্ব দেবে, যথেষ্ট ঈশ্বর বিশ্বাসী হবে, তার সাথে সাথে ভাগ্য যথেষ্ট উন্নতি হয়ে থাকে। এই সমস্ত জাতক জাতিকা যাদের ভালো অবস্থায় রাহু থাকবে নবমভাবে এবং ভাবপতিও শুভ অবস্থায় থাকবে। কিন্তু রাহু যদি অশুভ অবস্থায় থাকে, রাহু যদি পীড়িত হয় নবমভাবে, ভাবপতিও যদি পীড়িত অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত জাতক জাতিকার নিজ মতে চলার একটা প্রবণতা থাকবে। সেক্ষেত্রে গুরুজনদের মতামত, পিতার মতামতকে কোনো রকম প্রাধান্য দেবে না, নিজের মতকে নিয়ে চলবে, নিজের মতে চলার একটা প্রবণতা থাকবে। এমনকি পরিবারের সকল সদস্যকে তার মতামতে চলার একটা প্রয়োগ করবে, অর্থাৎ তার মতে চলার একটা বাধ্য করার প্রবণতা থাকবে, প্রচণ্ড পরিমাণে স্বাধীন চেতা হবে। এই নবম ভাব যেহেতু ধর্মের স্থান,
শুভ অবস্থায় থাকলে যেমন নিজ ধর্মের প্রতি একটা আকর্ষণ থাকবে, রাহু যদি অশুভ অবস্থায় থাকে, ভাবপতিও যদি অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে নিজ ধর্মের তুলনায় অন্য ধর্মের প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি পাবে। নিজেকে প্রতিষ্ঠা করার জন্য সর্বদা কিন্তু নিজের চিন্তা ভাবনাকে প্রাধান্য দেবে, অন্যের মতামত, অন্যের চিন্তা ভাবনাকে কিন্তু তেমন গুরুত্ব দেবে না। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে, যথেষ্ট পরিমাণে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদের কিন্তু সফলতা অর্জন করতে হবে। এই অবস্থায় অর্থাৎ রাহু নবমভাবে অশুভ অবস্থায়, ভাবপতিও অশুভ অবস্থায় থাকলে এই সমস্ত জাতক জাতিকার কিন্তু নৈতিক চারিত্রিক একটা অধঃপতন হয়। অর্থাৎ এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের যে সঙ্গী থাকবে, অর্থাৎ বন্ধু বান্ধব, এই যে সার্কেলটা থাকবে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা অসৎ সঙ্গের একটা গ্রুপ থাকে। অর্থাৎ অসৎ সঙ্গী এদের মধ্যে থাকবে, তাদের সাথে মেলামেশার একটা প্রবণতা এদের মধ্যে থাকবে। মদ্যপানের সাথে যুক্ত হবে, নেশাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে এদের মধ্যে। তার সাথে সাথে কোনো রকম অবৈধ সম্পর্কে যুক্ত হওয়ার একটা প্রবণতা থাকবে, একাধিক অবৈধ সম্পর্কে যুক্ত হওয়ার একটা প্রবণতা থাকবে যদি রাহু অশুভ থাকে, ভাবপতিও যদি অশুভ অবস্থায় থাকে। এদের কথাবার্তার মাধ্যম দিয়ে অপরকে একটা বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা এদের মধ্যে থাকবে, অর্থাৎ মিসগাইড করার একটা প্রবণতা এদের মধ্যে দেখা দেবে কথাবার্তার মধ্য দিয়ে। তার সাথে সাথে কোনো কোনো ক্ষেত্রে মামলা মকদ্দমায় জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। তার কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে একটা কেরিয়ারের ক্ষেত্রে একটা স্টেবিলিটির অভাব দেখা দেবে। অর্থাৎ কর্মক্ষেত্রে আজ এই কর্ম, কালকে ওই কর্ম, আজকে এই চাকরি, কালকে ওই চাকরি, অর্থাৎ স্টেবিলিটির ক্ষেত্রে একটা কিন্তু অভাব দেখা দেবে। যদি ব্যবসা করে, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে, মানে আজ এই ব্যবসা, কাল এই ব্যবসার মধ্যে কিন্তু নিযুক্ত হওয়ার একটা, অর্থাৎ ভাগ্য ক্ষেত্রে বিশেষ কিন্তু সহায়ক হবে না রাহু। যেহেতু ভাগ্যস্থানে অবস্থিত থাকবে, রাহু অশুভ অবস্থায় থাকবে, ভাবপতিও, অর্থাৎ ভাবপতিও কিন্তু অশুভ অবস্থায় থাকলে কিন্তু ভাগ্য নিয়ে একটা ছিনিমিনি খেলবে। সেদিক থেকে বিশেষভাবে সতর্ক, বিশেষভাবে সংযতভাবে থাকতে হবে, যাতে নবমভাবে রাহু এই অবস্থায় থাকবে, ভাবপতিও যদি খারাপ অবস্থায় থাকে। কোনো রকম মামলা মকদ্দমায় জড়িয়ে যাওয়ার যেমন সম্ভাবনা থাকবে, তেমনই লাইফ পার্টনারকে ডমিনেট করার একটা প্রবণতা এদের মধ্যে দেখা দেবে। সেটা কোনো জাতকের ক্ষেত্রে যদি এই রাহু এই অবস্থায় থাকে, ভাবপতিও এই অবস্থায় থাকলে তার লাইফ পার্টনার তার স্ত্রীকে ডমিনেট করবে। যদি কোনো জাতিকার ক্ষেত্রে হয়, তার হাজব্যান্ডকে, অর্থাৎ স্বামীকে ডমিনেট করার একটা প্রবণতা থাকবে। শারীরিক দিক থেকে লিভার সংক্রান্ত বিষয়ে, প্রেশার সংক্রান্ত বিষয়ে কিন্তু কষ্ট ভোগের একটা প্রবণতা থাকবে এই সমস্ত জাতক জাতিকা। সুতরাং রাহু নবমভাবে শুভ অবস্থায়, ভাবপতিও যদি শুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে যেমন ভালো ভালো দিকে, নিজের সফলতার দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে, পরিবারের সকল সদস্যকে নিয়ে চলার একটা মানসিকতা থাকবে, নিজের উপার্জন ক্ষেত্র, নিজের ভাগ্য ক্ষেত্র যেমন ভালো হবে, তেমনি অশুভ অবস্থায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, নানা রকম অসামাজিক বিষয়ের মধ্যে যুক্ত হওয়ার একটা প্রবণতা থাকবে। সেদিক থেকে বিশেষভাবে সতর্কভাবে চলতে হবে। তো রাহু কেতু একই দেহের দুটো পার্ট। রাহু হচ্ছে মাথার অংশ, রাহু নবমভাবে অবস্থিত, এবং দেহের বাকি অংশটা অর্থাৎ ধরের অংশটা হচ্ছে কেতু। রাহু যেখানে অবস্থিত থাকে ঠিক তার 180 ডিগ্রি দূরত্বে কিন্তু কেতুর অবস্থান থাকে, সেটা আমরা জানি। অর্থাৎ রাহু নবমভাবে অবস্থিত থাকলে কেতু তৃতীয়ভাবে অবস্থিত থাকবে। এই তৃতীয় ভাব থেকে আমরা কি কি ইন্ডিকেশন পাই, অর্থাৎ কি কি বিচার করে থাকি, কি কি বিষয় সম্পর্কে জানতে পারি। তৃতীয় ভাব থেকে আমরা যোগাযোগ বিষয় জানতে পারি, মানে জীবনে যোগাযোগটা কতটা উন্নত হবে, কতটা বাধা বিপত্তি আসবে। তৃতীয় ভাব থেকে আমরা ভাই বোনের সাথে সম্পর্কের বিষয়টা জানতে পারবো। একটা জাতক জাতিকার মধ্যে কোনো বিষয়ে কতটা ধৈর্য থাকবে, কতটা উৎসাহ থাকবে, অর্থাৎ এই সকল বিষয় কিন্তু এই তৃতীয় ভাব থেকে আমরা জানতে পারব। তো কেতুর মতো গ্রহ যদি তৃতীয়ভাবে অবস্থিত হয়,
সেক্ষেত্রে কেতু যদি শুভ অবস্থায় থাকে, তার ভাবপতিও যদি তৃতীয় ভাবপতিও যদি শুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু শুভ ফলই প্রদান করবে, শুভ ফলই প্রাপ্তি হবে। কেতু যদি, তাছাড়াও কেতু যদি বৃহস্পতির ঘরে অবস্থিত হয়, বৃহস্পতি যদি শুভভাবে অবস্থিত থাকে, সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা যথেষ্ট পরিমাণে সাহসী হবে, অর্থনৈতিক সচ্ছলতা থাকবে এবং তার সাথে সাথে জীবনে কিন্তু সুখ প্রাপ্তি হয়ে থাকে, অর্থাৎ সুখী হয়ে থাকে। সুতরাং কেতু যদি শুভ অবস্থায় থাকে, তৃতীয়ভাবে ভাবপতিও যদি শুভ অবস্থায় থাকে, কিংবা কেতু যদি বৃহস্পতির ঘরে অবস্থিত হয়, কিংবা এবং তার সাথে সাথে বৃহস্পতিও যদি শুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে জাতক জাতিকা যথেষ্ট পরিমাণে সাহসী হয়, অর্থনৈতিক সচ্ছলতা থাকে এবং জীবনে সুখী হয়ে থাকে। তাদের মধ্যে একটা ভালো গুণ থাকে, গুণটা হচ্ছে যে কোনো ছোট ছোট বিষয় অতি দ্রুত কিন্তু তারা সমাধান করতে পারে। তার মধ্যে একটা কাউন্সিলিং পার্ট থাকে, মানে কাউন্সিলিং করতে পারে, অর্থাৎ ছোট ছোট বিষয় অতি দ্রুত সমাধানের এক্সপার্ট হয়ে থাকে। সেটা পরিবারের ক্ষেত্রে হতে পারে, সেটা পারিপার্শ্বিক অন্য ক্ষেত্রে হতে পারে। অতি দ্রুত কিন্তু কোনো রকম ছোট ছোট বিষয়ে যদি কেউ কোনো সমস্যার মধ্যে পড়ে, অতি দ্রুত কিন্তু সেটা সমাধান করতে পারে এই সমস্ত জাতক জাতিকা। তবে নিজের জীবনে উন্নতির ক্ষেত্রে, নিজের জীবনের প্রসপারিটির জন্য এই সমস্ত ছোট ছোট বিষয় থেকে দূরে থাকাটাই কিন্তু বাঞ্ছনীয় হবে, নতুবা নিজের সফলতার ক্ষেত্রে বাধা আসবে, নিজের উন্নতির ক্ষেত্রে বাধা আসবে, নিজের উচ্চ বিদ্যার ক্ষেত্রে, বিদেশ গমনের ক্ষেত্রে, অর্থাৎ উচ্চ বিদ্যা ক্ষেত্রে বিদেশে যাওয়ার পরিকল্পনা, কর্ম জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা, ধর্ম বিষয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, এই সমস্ত বিষয়ে ছোট ছোট বিষয় থেকে যদি নিজেকে সরিয়ে না রাখা যায়, তাতে কিন্তু এই সমস্ত বিষয় থেকে কিন্তু সফলতার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হবে। তো নিজের সফলতার জন্য এই সমস্ত বিষয় থেকে নজর অবশ্যই রাখতে হবে, নতুবা কিন্তু সফলতায় বাধা আসবে। আবার কেতু যদি এই তৃতীয়ভাবে অশুভ অবস্থায় থাকে, তার সাথে ভাবপতিও যদি অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে এই সমস্ত জাতক জাতিকা নিজ মতে চলার একটা প্রবণতা থাকবে, প্রচণ্ড ক্রোধী মানসিকতার হয়, প্রচণ্ড রিজিড হয়, তার মধ্যে তার সাথে সাথে একটা অহংকারী মানসিকতা দেখা দেবে। কথাবার্তার দিক কিন্তু খুব একটা ভালো হয় না, কথাবার্তা একটু রূঢ় প্রকৃতির হয়ে থাকে। তো যাদের কেতু তৃতীয়ভাবে অশুভ থাকবে, ভাবপতিও অশুভ অবস্থায় থাকবে, তাদের কিন্তু নিজেকে যথেষ্ট সংযতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, কথাবার্তায় যথেষ্ট সংযত থাকতে হবে, নতুবা কিন্তু নানা রকম সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে। তবে এই যে ক্যারেক্টার জাতক জাতিকার, এই তৃতীয়ভাবে কেতুর অবস্থান থাকলেই যে এই ক্যারেক্টার আসবে তা কিন্তু কখনোই নয়। তৃতীয় ভাবপতিও যদি যে অশুভ হবে তা কিন্তু নয়। সমগ্র হরোস্কোপ ভালোভাবে দেখে তবেই কিন্তু বলা যাবে এই সমস্ত জাতক জাতিকার ক্যারেক্টার কেমন হবে। তো এই স্থান ভাই বোনের স্থান, ভাই বোনের ক্ষেত্রে ভাই বোনের সাথে সম্পর্ক যাতে সুমধুর থাকে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভাই বোনের সাথে সম্পর্ক খুব একটা সুমধুর হয় না, তার পার্সোনালিটির ক্ষেত্রে কিন্তু একটা ধাক্কা দেবে, সেদিকেও বিশেষভাবে নজর রেখে চলতে হবে। তো যাদের তৃতীয়ভাবে কেতু অবস্থিত, যেহেতু যোগাযোগের স্থান, কর্ম সংক্রান্ত বিষয়ে, মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যদি কর্মের সাথে কোনো রকম ইনভলভ থাকে, তাতে কিন্তু সফলতা আসবে এই সমস্ত জাতক জাতিকার। অর্থাৎ কোনো রকম মিডিয়া সংক্রান্ত বিষয়ে, সেটা প্রেস রিলেটেড হতে পারে, কম্পিউটার রিলেটেড কিছু হতে পারে, আইটি সেক্টর হতে পারে, অর্থাৎ মিডিয়া সংক্রান্ত বিষয়ে কোনো রকম জবের সাথে যদি যুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু সফলতা একটা ইন্ডিকেশন পাবে। তবে তার অধীনস্থ যদি কোনো রকম কর্মচারী থাকে, অর্থাৎ তিনি যদি কোনো একটা সেক্টরের ইনচার্জ হয়ে থাকেন, তার অধীনস্থ একাধিক যদি কর্মচারী থেকে থাকে, কথাবার্তা বিশেষভাবে সংযত থাকতে হবে। ও নতুবা কিন্তু সেই সমস্ত
কর্মচারী অর্থাৎ অধস্তন কর্মচারীদের মাধ্যমে অসম্মানিত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, সেক্ষেত্রে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। তৃতীয় স্থান যেহেতু দ্বিতীয় স্থান অর্থাৎ ধনস্থান, তো অর্থনৈতিক ক্ষেত্র ভালো হলেও এই সমস্ত জাতক জাতিকার তৃতীয় স্থানে কেতুর অবস্থানে অর্থনৈতিক সচ্ছলতা থাকলেও সঞ্চয়ের দিকে কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হবে। সঞ্চয়ের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু সঠিক পরিকল্পনার প্রয়োজন পড়বে, নতুবা কিন্তু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। যেহেতু দ্বিতীয় ভাব এই স্থানে কেতু যদি অশুভ অবস্থায় থাকে, ভাবপতিও যদি অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু সঞ্চয়ের দিকটা বিশেষ পরিকল্পনা করে এগোতে হবে, নতুবা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তো রাহু নবমভাবে এবং কেতু তৃতীয়ভাবে অবস্থিত থাকলে কি কি ফল দেবে, কোন কোন ক্ষেত্রে শুভ, কোন কোন ক্ষেত্রে সতর্কতা নিয়ে চলতে হবে, সেটা একটা আলোচনার মাধ্যম দিয়ে একটা ইন্ডিকেশন দেওয়ার চেষ্টা করলাম। এটাই আমার রাহু নবমভাবে অবস্থান, কেতুর তৃতীয়ভাবে অবস্থানের ফলের একটা আলোচনা। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।